আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিধর আমেরিকা জোটের বিরুদ্ধে প্রবল যুদ্ধ ইরানে। নেতানিয়াহুর কার্যালয় ও কাতারের জ্বালানি স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি তেহরানের। চলমান যুদ্ধে এ পর্যন্ত 2 বাংলাদেশি নিহত, আহত 7। আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে কাজ করছে সরকার। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের 102টি ফ্লাইট বাতিল। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে মন্তব্য বিশ্লেষকদের। জ্বালানির বিকল্প উপায় খোঁজার পরামর্শ। বিশ্ববাজারে বাড়ল তেলের দাম। নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত আছে, আপাতত সংকট হবে না জানালেন বাণিজ্য মন্ত্রী। স্থবিরতা কাটিয়ে নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী ভারত, মন্তব্য দেশটির হাইকমিশনারের। ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দেওয়া ও রাজধানীতে গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর নির্দেশ প্রধানমন্ত্রী। জামায়াতকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং কারচুপির অভিযোগে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপির পরাজিত 4 প্রার্থীর মামলা। ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতেই ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সাথে আমেরিকা জোটের সংঘাতে অশান্ত উপসাগরীয় অঞ্চলে একের পর এক বিমান হামলায় তেহরান গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা দখলদারদের। জবাবে তেল আবিব সহ আশেপাশের দেশের মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। কুয়েতে 3টি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প হামলা আরও জোরদার করার হুমকি দিলেও নিজেদের অবস্থানে অটল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা জোটের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ইরানের বিপ্লবী সশস্ত্র বাহিনী। এ পর্যন্ত 2 পক্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের সাথে মার্কিন জোটের যুদ্ধ পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা নিয়ে এসেছে দুনিয়া জুড়ে। যুদ্ধের সীমা উপসাগরীয় অঞ্চল ছাড়িয়ে ইউরোপকে স্পর্শ করেছে। আঘাতে আঘাতে জর্জরিত হয়েও প্রিয় নেতার মৃত্যুর বদলা নিতে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। অথচ বিশ্বের বেশিরভাগ শক্তিধর দেশই যুক্তরাষ্ট্রের চালানো অন্যায় হামলার পক্ষে অবস্থান নিয়েছে। অপেক্ষাকৃত দুর্বল ইরানকে ঘায়েল করতে এরই মধ্যে আমেরিকান সেনাদের নিজ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। একই সুর ফ্রান্সের মুখেও। এরই প্রতিক্রিয়ায় ইসরায়েলে একটু পরপরই বাজছে সতর্কতা সাইরেন। দখলদারদের উৎখাতে তেহরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালালেও তা বাধা পাচ্ছে ইরাক, সিরিয়া, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। তা সত্ত্বেও ইসরায়েলি সিএনএন বলছে ক্ষয়ক্ষতির তথ্য প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তেল আবিব। এদিকে তেহরানের দাবি মার্কিন জোট ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আণবিক সংস্থা জানায় কোনো আলামত না পেলেও বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ছড়িয়ে থাকা মার্কিন অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে তেহরান। কাতারের মোসাইদ এনার্জি প্ল্যান্টে এবং আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে কাতার সরকার জানায় এ হামলার জবাব দেবে তারা। বন্ধ রাখা হয়। সংঘাতের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বেশ কয়েকটি বড় বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের এই সংঘাতে বৈশ্বিক আর্থিক খাতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, একই সাথে শেয়ার বাজারে ধস। বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে ডলার ও স্বর্ণে বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এদিকে ইরানের সাথে সংঘাতে সবচেয়ে বড় চাপে মধ্যপ্রাচ্যের আমেরিকার বন্ধু দেশগুলো।
কারণ ইরানের ক্রমাগত হামলার জবাব দিতে চাইছে এসব রাষ্ট্র। তবে ইসরায়েলের সাথে হাত মেলাতে হবে এমন বাস্তবতায় দেশগুলোতে সাধারণ মানুষের অসন্তোষের ভয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না দেশগুলোর সরকার। তবে এখনো মধ্যস্থতার কথা বলে যাচ্ছে ওমান। জাহিদুল আলম, এটিএন বাংলা। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের কারণে আটকে পড়া প্রবাসীদের উদ্ধারে কাজ করছে সরকার। কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বিশ্বের যেখানেই বাংলাদেশিরা আক্রান্ত হবে সেখানেই রাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, মধ্যপ্রাচ্যে হামলায় নিহত 2 বাংলাদেশির মরদেহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দেশে আনবে সরকার। চলমান যুদ্ধে এ পর্যন্ত 7 বাংলাদেশি আহত হয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। মার্কিন, ইসরায়েল ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপারে করণীয় ঠিক করতে বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, আটকে পড়া প্রবাসীদের উদ্ধারে কাজ করছে দূতাবাস। যারা আমাদের দেশি এবং যারা ওখানে আছে ইনশোরেন্স মানে কোনো যদি এখানে মানে if we see that it is going to a positive and any deepening crisis that we can bring and evacuate our citizens. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, 7 জন বাংলাদেশির আহত হওয়ার খবর পাওয়া গেছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, হামলার বিষয়ে বিবৃতি দিয়ে বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে, দরকার হলে আরও বিবৃতি দেবে সরকার। সরকার এই ইরানের হামলার বিরুদ্ধে সরাসরি কোনো স্টেটমেন্ট দেয়নি কেন? পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে 2টো স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং প্রয়োজন বোধে আমরা ভবিষ্যৎ স্টেটমেন্ট। দুর্ভাগ্যবশত আমরা 2 জন নাগরিককে হারিয়েছি, একজন ইউএইতে, একজন বাহরাইনে, এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে। যুদ্ধ কখনোই সমাধান বয়ে আনে না বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশ কূটনৈতিক আলোচনায় সমাধানে বিশ্বাসী। আমাদের নাগরিকরা তারা আক্রান্ত হলে সেটা কাতারের ব্যারারের পাশে হোক বা কাতারে গিয়ে হোক, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের সবচাইতে বড় জাতীয় স্বার্থ হচ্ছে আমাদের জনগণ। আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। প্রবাসীদের নিরাপদ থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, বিমান চলাচল স্বাভাবিক হলে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনবে সরকার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধে গত 3 দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 102টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে শনিবার থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করে ঢাকা। পরে সোমবার সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হলেও আকাশপথের নিরাপত্তার কারণে আজ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের 39টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে যাত্রীদের মাঝে। তবে ওমান, সৌদি আরব সহ অন্যান্য দেশে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক উত্তেজনা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইরান আমেরিকা সংঘাত দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিশেষ করে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উপায় খোঁজার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। সরকার পতনের ঘোষণা দিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, যার প্রভাব এখন বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বিশ্বে নিজেদের আধিপত্য বিস্তার করতেই এ সংঘাত, যেখানে শুধুমাত্র সমরাষ্ট্র নির্ভর অর্থনীতি টিকিয়ে রাখতেই বাড়ছে বৈশ্বিক অস্থিরতা। সব দেশ কিন্তু স্টেবিলিটি চায় না, সব দেশ স্টেবিলিটির দিয়ে কিন্তু প্রফিট করে না। কারণ আমি তো একটা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে বাস করছি, আমার প্রফিটটা আমার মেইন, আমি কোথায় আমি লাভ করতে পারি, এবং লাভের অঙ্কটা তো আবার জনগণই পাচ্ছে, যার জন্য জনগণও খুশি থাকে। কাঠামোটা এত বড়, সেই কাঠামোতে হয়
তার যুদ্ধ দরকার, না হলে যুদ্ধ পরিস্থিতি দরকার, যেখানে অস্ত্র ব্যবহার করে এইটা হলো বিষয়। 1 মাসের যুদ্ধের মধ্যে এক ধরনের ইম্প্যাক্ট, আবার 3-6 মাসের কিন্তু আলাদা ইম্প্যাক্ট। কিন্তু আমি যদি ধরেই নেই সব ইম্প্যাক্ট এক, তাহলে কিন্তু আমার হবে না। সেই সফিস্টিকেশনটা দরকার। আর একটা হলো যে বড় আকারেই আমার কূটনীতির মধ্যে একটা পেশাদারিত্ব দরকার। আমার এখন থেকেই কিন্তু রীতিমতো কি বলা হয় এফিসিয়েন্সি বাড়ানো দরকার, যে আমি কার সাথে কিভাবে কোন বিষয়ে আলোচনার মাধ্যমে আমার লাভ টানতে পারি, সেটা যে কোনো দেশ হোক। সেই জিনিসটা যদি আমার করা থাকে, তাহলে আমি মনে করি একটা টিম মাধ্যমে যদি করা থাকে, তাহলে আমার মনে হয় না যে এই ঝড়টা সামাল দেওয়া খুব একটা কঠিন হবে। দীর্ঘমেয়াদের সংকট মোকাবেলায় জ্বালানির বিকল্প বাজার খোঁজা সহ নতুন সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যতই যা ওটা অন্য দেশে হচ্ছে, তাই না? তো সেই জায়গায় আমার মনে হয় যদি আমরা একটু দৃষ্টি দেই, তাহলে বোঝা যাচ্ছে যে কিছু কিছু দেশ আছে যারা ইনস্টেবিলিটি চায়। ইনস্টেবিলিটি হলে তারা ক্ষমতায় কিন্তু থাকতে পারে, ওখানে পিস হয়ে গেলে তো তার প্রয়োজন নেই। তো ওটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এটাও না বোঝার কোনো কারণ নেই। আমার হোমওয়ার্ক করে দেখা দরকার ইম্প্যাক্টটা কোথায় হতে পারে। আমাকে ধরে নিতে হবে যে এনার্জির উপর একটা প্রেশার আসতে পারে। আমার নিজের সামর্থ্য কতখানি আছে সেই জিনিসটা একটু দেখা দরকার। আমার কারখানা বন্ধ যেন না হয় সেটা কিভাবে ব্যবস্থা করা যায়। চলমান যুদ্ধ পরিস্থিতি আগামী 4 থেকে 5 সপ্তাহ ব্যাপী চলতে পারে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ফলে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক বহু ফ্লাইট। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সংকটের আশঙ্কা করছে বাংলাদেশ। তবে বর্তমানে তেল ও নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক শেষে তিনি আরও জানান, স্থবিরতা কাটিয়ে ভারত নতুন সরকারের সাথে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। স্থলবন্দর খুলে দেওয়া, সীমান্ত হাট চালু সহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুবুর কবির। বিশ্বের সামরিক পাওয়ার হাউসের বিরুদ্ধে একাই লড়াই করে যাচ্ছে ইরান। শীর্ষ নেতৃত্ব হারিয়েও জবাব দিয়ে যাচ্ছে দেশটি। যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। এটা 4 সপ্তাহ চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে বিশ্ব অর্থনীতিতে অশনি সংকেত দেখা দিয়েছে। বাংলাদেশে পর্যাপ্ত মজুদ থাকলেও যুদ্ধ লম্বা সময় চললে সংকটের আশঙ্কা করা হচ্ছে। যদি হরমুজ প্রণালী বন্ধই হয়ে যায় লম্বা সময়ের জন্য, এটি তো সি নেভিগেশনের জন্য সামুদ্রিক রুটের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা রুট। এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি। জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। আমাদের নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে শঙ্কার কোনোই কারণ নাই। যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতায় আবার আমরা ফেরত আসবো। এর আগে বাণিজ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। 2024 সালে অন্তর্বর্তী সরকার আসার পর দুদেশের বাণিজ্যিক সম্পর্কে যে স্থবিরতা নেমেছে তা কাটাতে আলোচনা হয়। বিশেষ করে স্থলবন্দর খুলে দেওয়া, সীমান্ত হাট চালু, ট্রান্সশিপমেন্ট সুবিধাসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। গত 1.5 বছরে কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলি আসলে পারস্পরিকভাবে 2 দিক থেকেই নেওয়া হয়েছে। তো এতে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, এটা তো সত্য। যেমন বর্ডার হাট ছিল, বর্ডার হাট বন্ধ আছে। তারপরে ল্যান্ড বর্ডারগুলি, সেগুলির বেশিরভাগই বন্ধ আছে। আগামী দিনে বাণিজ্যিক সম্পর্কের প্রসারের রাস্তা উন্মুক্ত হলে সেগুলিরও সমাধান হবে ইনশাল্লাহ। বিষয়গুলো ভারত সরকারকে অবহিত করবেন বলে জানান দেশটির হাই কমিশনার। Of course, all these are part of our business and economic discussion. নতুন সরকারের বাণিজ্য মন্ত্রীর সাথে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে
ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করছি আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা যাবে। নতুন সরকার আসার পর থেকেই গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করছেন ভারতের হাই কমিশনার। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশনে প্রথা অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, এবার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সেই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেয়া রাজধানীতে গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের দিন ছাত্র জনতার ক্ষোভের শিকার হয়েছিল যে সংসদ, সেখানেই বসতে যাচ্ছে নতুন সরকারের প্রথম অধিবেশন। এর মধ্যে সংস্কার সম্পন্ন হয়েছে। এনসিপি বিরোধিতা করলেও 12ই মার্চ প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জামাত থেকে নেওয়া হবে ডেপুটি স্পিকার। জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে এবং আমরা আশা করি যে মুক্তিযুদ্ধে যা কিছু বেনিফিট বা বেনিফিশিয়ারি যারা আছে এটা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিয়ে দেব। রাজধানীর পরিবহন ব্যবস্থা নিয়েও বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। জনবান্ধব, নারীবান্ধব গণপরিবহন চালুর পরামর্শ দেন তিনি। তো উনি যেহেতু 16 বছর ধরে লন্ডনে ছিলেন, গণপরিবহনটাকে উনি খুব কাছ থেকে দেখেছেন। তো তখনও আমরা এই নিয়েই কথা বলেছি প্রায় 2 ঘন্টা। কথা বলার পর উনি কিছু জিনিস এখনও মনে রেখেছেন। সেটারই সিকুয়েল ধরতে পারেন যে উনি খুব আহত হন যখন জনগণের গণপরিবহনের অ্যাক্সেসটা দেখেন খুব সীমিত। মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। এদিন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন গণপূর্ত মন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীও। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা 2 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন। তার সঙ্গে আরও 6 জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মৌলার সই করা আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি যেসব সংসদ সদস্যদের হুইপ হিসেবে নিযুক্ত করেছেন তারা হলেন হবিগঞ্জ 3 আসনে MP GK গৌস, খুলনা 3 এর রফিকুল ইসলাম বকুল, শরীয়তপুর 3 এর মিয়ানুরউদ্দিন আহমেদ অপু, নাটোর 2 এর রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর 4 আসনের আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর 4 আসনের ABM আশরাফুদ্দিন নিজান। এবার অন্যান্য প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের আনা কারচুপির অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম 2, রংপুর 4 ও 6 এবং রাজশাহী 1 আসনে ভোট পুনর্গণনার আবেদন গ্রহণ করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। একই সাথে এসব আসনে ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি জাকির হোসেনের একক বেঞ্চে আদেশ দেন। এর আগে ভোট কারচুপির অভিযোগে এনে হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির 4 প্রার্থী। তারা হলেন কুড়িগ্রাম
2 আসনের সোহেল হোসেন কায়কোবাদ, রংপুর 6 আসনের সাইফুল ইসলাম, রংপুর 4 এর এমদাদুল হক ভরসা ও রাজশাহী 1 আসনের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন। বেগম রোকেয়ার মতো বিদুষী নারীকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করে তা খুবই দুঃখজনক। বিগত আওয়ামী সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার কারণেই প্রজন্মের মাঝে রুচিশীল শিক্ষার বিস্তার ঘটেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মরহুম প্রফেসর ডক্টর শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর আইএসটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি। বিগত 17-18 বছরে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিস্ট শক্তি ধ্বংস করে দিয়ে গেছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে। আমার পাশে দুজন ভাইস চ্যান্সেলর আছেন, তারা একমত হবেন যে শিক্ষা ব্যবস্থা সত্যি অর্থেই ভেঙে পড়েছে। আমাদের দুঃখ হয় যখন বেগম রোকেয়ার মতো মানুষকে, মহিলাকে, নারীকে আমরা যখন দেখি যে কোনো মানুষ, কোনো মহল অবজ্ঞা করে। আমরা মাথা উঁচু করে বলতে চাই যে ডক্টর শাহিদা রফিক ছিলেন আমাদের বেগম রোকেয়ারই একজন পাশের মানুষ, যিনি সরকারকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডের সব খাল পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। রাজধানী মিরপুরে প্যারিস খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, শিগগিরই উত্তর সিটির খালগুলোর পাকা ওয়াকওয়ে নির্মাণ সহ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সবাইকে সাথে নিয়ে একে একে সব নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে বিএনপি সরকার। সামনে ডেঙ্গুর আবির্ভাব হবে, সেই কারণে যেই খালগুলো পানি সচরাচর চলছে না, ময়লা দিয়ে বন্ধ আছে, যেখানে পানি চলাচল না করে সেখানে কিন্তু মশার লার্ভাটার সৃষ্টি হয়। এটাকে আমরা ভেঙে ক্রাশ করার জন্য এই উদ্যোগ নেওয়া। খালের পাশে যাতে আমাদের মানুষগুলো বিকেলে এবং সকালবেলায় হাঁটা চলাচল করতে পারে এবং সে একটা ওয়াকওয়ের ব্যবস্থা করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। এই এলাকায় ড্রেনেজের অনেক বড় সমস্যা রয়েছে এবং সেই ড্রেনেজের কোনো কিছু পানি বা কোনো কিছু যাতায়াত করতে পারে না দেখে কিন্তু অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। সো আমরা এটি একটি পরিকল্পনা করে স্থায়ীভাবে সমাধানের পথে আমাদের যেতে হবে। আমরা আশা করি যে ইনশাল্লাহ সবাই মিলে আমরা যে নতুন দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি, আমরা একটি একটি করে ইনশাল্লাহ প্রত্যেকটি কাজের স্থায়ী একটি সমাধানে আমরা আসতে পারবো। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক এডিসি সহ 11 পুলিশ সদস্যের বিরুদ্ধে 4.25 কোটি টাকা ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও অর্থ উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। রাজধানী সেগুনবাগিচে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার বাদী মোহাম্মদ ফখরুদ্দিন জানান, ডিবির তৎকালীন এডিসি তারিক সিকান্দার সহ অভিযুক্তরা বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার সাক্ষী ও আসামিরা। এর প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন তিনি। বাসায় যে দুজন ছিল ওনাদেরকে ডিবি লোকেরা নিয়ে গেছে টাকা পয়সা সহ। তখন আমি মালয়েশিয়া থেকে বিভিন্ন লোকের মাধ্যমে ডিবি খবর নিয়ে চেষ্টা করছি অনেক। তখনকার আইউ মিশন বিশ্বাস বর্তমান যে আসামি, ওনার সাথে যোগাযোগ করলাম মালয়েশিয়া থেকে। ওনাকে আমি বললাম, ভাই আপনি আমার বাসায় এরকম গেছিলেন গতকাল, আপনারা টাকা পয়সা নিয়ে আসছেন, কিন্তু টাকা তো দেখাইছেন এখানে 6 লাখ টাকা জাল টাকা আর 19,70,000 অরিজিনাল টাকা, কিন্তু আমার বাসায় তো টাকা ছিল 3,75,23,000। অর্থ সংবাদ। বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন জয়পুরহাটের চাষিরা। কম খরচ আর লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি স্ট্রবেরি চাষে আগ্রহ বাড়ছে। সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় উৎপাদিত স্ট্রবেরি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা।
জয়পুরহাট সদরে জামালপুর, চান্দা ও কালীবাড়ি গ্রামে অন্যান্য ফসলের পাশাপাশি স্ট্রবেরি চাষ করেছেন কৃষকরা। ফলে স্ট্রবেরি ভিলেজ নামে পরিচিত পেয়েছে গ্রামগুলো। স্বল্প সময় উৎপাদন ও লাভ বেশি হওয়ায় গত বছরের চেয়ে এবার বেশি পরিমাণ জমিতে বেড়েছে এর চাষ। ইতিমধ্যে শুরু হয়েছে স্ট্রবেরি তোলা। এবার দাম মোটামুটি ইনশাল্লাহ 2-4-5 বছরের মধ্যে এই বছর মোটামুটি দাম আছে। ওই জন্য একটু অন্যান্য বছরের থেকে এই বছর একটু লাভজনক হবে ইনশাল্লাহ। 1 বিঘা মাটি মনে করেন চাষ করলে মনে করেন খরচ বরচ, লেবার খরচ, সর্বোচ্চ খরচ এগুলো বাদ দিয়ে মনে করেন ওই 2 থেকে 2.5 লক্ষ টাকা আসবে আর কি। প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। চাহিদা থাকায় প্রতিদিন সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, যেরকম আমি পাবনা থেকে এসেছি, পাবনা নিয়ে যাব, সিরাজগঞ্জ যাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, লাভজনক হওয়ায় স্ট্রবেরি চাষে কৃষকদের দেয়া হচ্ছে নানা সহযোগিতা। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছি, তাতে তারা নির্বিঘ্নে এবং প্রচুর পরিমাণে স্ট্রবেরি উৎপাদন করতে পারে। আমাদের স্ট্রবেরিতে পাকার ফলে বেশ রসালো সুস্বাদু হওয়ার কারণে এটার বাজার বেশ চাহিদা রয়েছে। এবার জেলায় 13 হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। কৃষি বিভাগের সহায়তা পেলে স্ট্রবেরি উৎপাদন যেমন বাড়বে তেমনি লাভবান হবেন কৃষকরা, সেই সাথে অবদান রাখবে দেশের অর্থনীতিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খেলার খবর। যারা দেশের জন্য খেলছেন, পদক নিয়ে আসছেন, সেই সব বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা ক্রীড়া সংগঠকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম.এ. মুহিত এবং যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম। পরাগার মানের রিপোর্ট। দেশে 65,000-এরও বেশি প্রতিবন্ধী ক্রীড়াবিদ রয়েছেন। তাদের মানোন্নয়ন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বেশ কিছু সংগঠন কাজ করছে। সেই সব ক্রীড়ার সংগঠকদের সঙ্গে আলোচনাকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, সবাইকে বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা হবে। আগামীর বাংলাদেশে খেলোয়াড়দেরকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা সবাইকে একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। এই ক্ষেত্রে আমরা আপনাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন, যারা বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশের জন্য যারা পদক নিয়ে এসছেন, আমরা তাদেরকেও বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসব। সুস্থদের মতো প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্যও লীগ আয়োজন করার অঙ্গীকার করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সুস্থ যারা রয়েছে তাদেরকে নিয়ে যেমন লীগ আয়োজন করা হয়, ঠিক এইভাবে আপনাদেরকে নিয়েও আমরা আগামীতে আমরা জাতীয়ভাবে কোনো লীগ আয়োজনের মাধ্যমে আপনাদের খেলাধুলাকে প্রতিষ্ঠিত করা যায় কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা পরিকল্পনা করে ইনশাআল্লাহ এগিয়ে যাব। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদ এবং সংগঠনকে আর্থিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করছে সরকার। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। অসম প্রতিপক্ষ 9 চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকারের। এই ম্যাচ দিয়েই আগামীকাল এএফসি নারী এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। সেই লক্ষ্যে সিডনি জুবলি স্টেডিয়ামে চলছে কঠোর অনুশীলন। শক্তি সামর্থ্য র্যাঙ্কিংয়ে কিংবা ঐতিহ্যে চীন বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে। পিটার বাটলারের শিষ্যদের চেষ্টা থাকবে নিজেদের সেরাটা দেওয়ার। এই সময়ে সিডনিতে বাতাস ও ঠান্ডা থাকে, পরিবেশের সঙ্গে বানিয়ে নিতে সপ্তাহখানেক আগে এসেছে টাইগ্রেসরা। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করেছি, তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে, তো আমরা চেষ্টা করব যেন ভালো কিছু করতে পারি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিধর আমেরিকা জোটের বিরুদ্ধে প্রবল যুদ্ধ। ইরানে নেতানিয়াহুর কার্যালয় ও কাতারের জ্বালানি স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি তেহরানের। চলমান যুদ্ধে এ পর্যন্ত 2 বাংলাদেশি নিহত, আহত 7। আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে কাজ করছে সরকার। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের 102টি ফ্লাইট বাতিল।
ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে মন্তব্য বিশ্লেষকদের। জ্বালানির বিকল্প উপায় খোঁজার পরামর্শ, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম। নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে, আপাতত সংকট হবে না জানালেন বাণিজ্যমন্ত্রী। স্থবিরতা কাটিয়ে নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী ভারত, মন্তব্য দেশটির হাইকমিশনারের। ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দেওয়া ও রাজধানীতে গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর নির্দেশ প্রধানমন্ত্রী। জামায়াতকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং কারচুপির অভিযোগে হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপির পরাজিত 4 প্রার্থীর মামলা, ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।